তুই আমার রুমে এত রাতে কি করছিস সাজ? রুহিকের অস্পষ্ট ঘুমন্ত বাচনভঙ্গি। প্রতিউত্তরে কিছু বলার চেষ্টা করেও থেমে গেল সাজিয়া। রুহিকের জিজ্ঞাসাপূর্ণ মুখের দিকে ঠোঁট উল্টে তাকিয়ে রইল, যদিও সেটা অল্প কিছু মুহূর্তের জন্যে। চোখ মুখ শক্ত করল সাজিয়া। এমন ভঙ্গিতে রুহিকের পাশে এসে বসলো যেন কঠিন জবাব তৈরি করেছে রুহিকের জন্যে। এত রাতে তোমার রুমে কেন এসেছি শুনতে চাইছো? এমনি এমনি আসেনি তোমার রুমে, কৈফিয়ত নিতে এসেছি। কণ্ঠস্বর যতটা সম্ভব কঠিন করে রুহিকের উদ্দেশ্যে বলল সাজিয়া। আরও কিছুটা ঘেঁষে বসলো ওর নিকটে। ওর এমন আচরণে অবাক হয়েছে রুহিক, যেটা ওর চোখের চাহনিতে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। কৈফত? কিসের কৈফত নিবি তুই? সেই কৈফিয়ত যেটা তোমার নিকট হতে নেওয়ার সুযোগ পাচ্ছে না কেউ, নিতে পারবে কিভাবে? এমন অসময়ে বাড়ি ফেরো তুমি, সবাই ঘুমিয়ে আচ্ছন্ন থাকে, সুযোগ সন্ধানী লোক। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল সাজিয়া। রুহিকের হাতে ইচ্ছানুরূপ খামচে ধরল। ওর এহেন কাণ্ডে শান্ত থেকে হঠাৎই অশান্ত হয়ে উঠল রুহিক। এই প্রতিক্রিয়া সাজিয়ার নিকটে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। রুহিকের চোখের চাহনিতেই প্রথম বোধহয় এতটা ভয় পেল ও। নিজের ক্ষণিকের জন্য খানিকটা জেগে ওঠা রাগকে দমন করে নিল। রুহিকের জ্বলন্ত চোখের ক্ষিপ্ততায় ভয়ে কুঁকড়ে গেল ও। রু এতটুকুই উচ্চারণ করা সম্ভব হলো সাজিয়ার পক্ষে। এর মধ্যেই যেন রুমটার মধ্যে ঝড় বয়ে গেল। জোরে চিৎকার করে উঠল রুহিক। ওর চিৎকারের শব্দে কেঁপে উঠল সাজিয়া। দুহাত দ্বারা কান চেপে ধরল, কি করবে বুঝতে না পেরে আচমকাই রুহিককে শক্ত করে জড়িয়ে ধরল সাজিয়া। তবুও রুহিক শান্ত হলো না। এই প্রথম সে রুমের কোনো জিনিস আছড়ে ভেঙে ফেলল। সাজিয়ার দুফোঁটা চোখের জল রুহিকের বাহুতে পড়ল। এতটুকুই বোধহয় যথেষ্ট ছিল ওকে শান্ত করার জন্যে। রাগে কাঁপতে থাকা হাত দুটো দ্বারা সাজিয়ার পিঠের উপর অবস্থানরত ওড়নার কোণ শক্ত করে আঁকড়ে ধরল। রুহিক ভাইয়া, রাগ কমেছে তোমার? রুহিককে জড়িয়ে ধরে উল্টো দিকে মুখ করে বলল সাজিয়া। ওর চেহারায় এখনো ভয়ের ছাপ স্পষ্ট। ভুলেই গিয়েছিল খামচির বিষয়টা বরাবরই ভীষণ অপছন্দ রুহিকের। ওকে কেউ ভুলবশত যদি কখনো খামচি দেয় তবুও প্যানিক করে। সাজিয়া বরাবরই একটু একরোখাও জেদি স্বভাবের। ওকে যে কাজটা করতে নিষেধ করা হয় ও সব সময় সেটাই বেশি বেশি করে ফেলে। রুহিকের সাথে বিয়ে হওয়ার পূর্বেও রোকেয়া বেগম ওকে সর্বদা সতর্ক করতেন। মা, তুই রুহিকে কখনো রাগানোর চেষ্টা করবি না। ছেলেটি সহজে রাগ করে না, তবে একবার রেগে গেলে পরিস্থিতি ভয়ানক পর্যায়ে পৌঁছয়। তোর সাথে ওর কখনো বনিবনা হয় না। যেহেতু রুহিকের বিষয়, তাই রোকেয়া বেগমের কথা অক্ষরে অক্ষরে পালন না করার যথাসম্ভব চেষ্টা সর্বদাই করে গেছে সাজিয়া। সবসময় ঘাটতারামি করেছে। পরিস্থিতি এমন একটা বিষয় যা সম্পর্ক আচরণ সবকিছু বদলে ফেলার ক্ষমতা রাখে। এই যেমন একটা সময় ছিল রুহিক এবং সাজিয়ার বিয়ের পূর্বে রুহিক সহজে রেগে যেত না, বরং রাগ হলেও প্রকাশ করত না, নিজেকে কন্ট্রোল করে নিত। অথচ বিয়ের পরে ওর আচরণ কিছুটা বদলেছে। যে কোনো কথায় রেগে যায়, চুপচাপ নিজের মতো থাকে। রুহিকের এমন আচরণ একদমই মেনে নিতে পারছে না সাজিয়া। কথাগুলো আরও একবার স্মরণ করে রুহিককে আরও শক্ত করে আঁকড়ে ধরল। চোখের জল টপটপ করে পড়তে লাগলো। জানেন শিরনেওয়াজ ভাই, আমি আমার কাঙ্ক্ষিত চাওয়া অপ্রত্যাশিতভাবে পেয়ে গিয়েছি। রাত ৩টার বেশি বেজে গেছে। রুমের দেয়াল ঘড়ি থেকে টুং করে ঘন্টার আওয়াজ শোনা গেল। দোলনায় শেহনেওয়াজের পাশে ওর বাহু জড়িয়ে ধরে বসে আছে লাজুক। চোখের কোণে রূপালী অশ্রু জ্যোৎস্নার মিঠে আলোয় চিকচিক করছে। শেহনেওয়াজ নিশ্চুপ, লাজুকের কথায়ও কোনো প্রতিক্রিয়া করল না। আপনি খুব খুশি হয়েছেন এই বিয়ে হওয়ায়, তাই না? হবেনি তো। ভালোবাসার মানুষকে একান্ত নিজের করে পেয়ে গেলে সবাই খুশি হয়। লাজুকের এমন কথায় এবার বোধহয় কিছুটা প্রতিক্রিয়া ঘটল শেহনেওয়াজের মাঝে। চমকে ওর দিকে অবাক চাহনিতে তাকালো। চোখের ভাষায় জিজ্ঞাসা। তোর কেন মনে হলো আমি খুশি হয়েছি? শেহনেওয়াজের কৌতূহলী প্রশ্নে মুচকি হাসল লাজুক। নিজের হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বলল, আপনার ডায়েরি বহুদিন আগেই পড়েছি আমি। সরি, না বলে আপনার জিনিসে হাত দিয়েছি আমি। কিছুদিন আগে আপনার ক্যামেরাও নিয়েছিলাম ছবি তোলার জন্য। সেখানে মেমোরি স্টোর আমার ফটোতে পরিপূর্ণ। লাজুকের কথার প্রতিটা শব্দ যেন এক একটা চমকের ন্যায় ছিল শেহনেওয়াজের নিকটে, যেটা ওর প্রতিক্রিয়ায় প্রকাশ পাচ্ছে। চোখে মুখে চরম আশ্চর্যের প্রতিলিপি। লাজুকের মুখের দিকে তাকিয়ে ওর চোখের ভাষা বোঝার চেষ্টা করে চলেছে অনবরত। অস্ফুট স্বরে মুখ ফসকে বের হলো শব্দটা। এত কিছু? এত কিছু? ভেবেছিলেন আমাকে মুখ ফুটে না বললে আমি বুঝবো না? আমি অনেকদিন আগেই বুঝেছি, সবটাই বুঝেছি, তবে ধরা দিইনি। মনে প্রাণে সব সময় চেয়েছি
নিজে থেকে অন্তত স্পষ্টভাবে বলবেন আমাকে। কিন্তু না, আপনি তো আমাকে যন্ত্রণা দিতে ভালোবাসেন। এতক্ষণে সবকিছু পরিষ্কার হলো শেহনাজের কাছে। মনে মনে ভাবছে, তাহলে এতদিন সে ভুল জানতো। লাজুকের হাতটা কোমলভাবে স্পর্শিত হলো। শীতল স্পর্শ, যাকে বলে শরীরে কাঁটা দিয়ে ওঠার মতো অনুভূতিপূর্ণ। লাজুক ক্ষণিকের জন্য চমকিত হলো। কিছুক্ষণ বাদে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে শেহনাজের উদ্দেশ্যে বলল, আপনি কিছু বলবেন না, নাকি এভাবে মুখে কুরু পেটে বসে থাকবেন? কি আর বলবো বল? আমার এখন এই পরিস্থিতিতে আনন্দিত হওয়া উচিত নাকি শোকাহত বুঝতেই পারছি না। অনেক সাধনা করে তোকে বসে পেলাম, তাও 3 দিনের জন্য। তারপর আবার 2 বছর ওয়েট করতে হবে। কেন রে, আমাকে দেখে কি তোর রামছাগল মনে হয়? না না, তা কেন হবে? যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনি ঘর জামাই হয়ে যেতে পারেন। ঘর জামাই আমি? অসম্ভব, কখনোই না। তাহলে 2 বছর অপেক্ষা করুন। বউয়ের অভাব বেশি বোধ করলে আরেকটা বিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। লাজুকের কথাগুলো ধারালো ধাঁচের, যেন টিটকারি দিচ্ছে শেহনাজকে। ওর এসব কথায় মেজাজ একবার বিগড়ে গেলেও মোটামুটি চেষ্টায় সেটা কমিয়ে নিয়েছে শেহনাজ। আপাতত লাজুকের বাধ্যগত থাকা প্রয়োজন, না হলে কপাল পুড়বে, এমনটাই ধারণা ওর। গলার স্বর নরম করে বলল, বোঝার চেষ্টা কর লাজ, তোকে আমি বিয়ে করেছি নিজের কাছে রাখার জন্য। সেখানে তুই যদি এমন বেইমানি করিস আমার সাথে, বউ আমার প্রত্যেক দিন শ্বশুরবাড়ির ছাদে দাঁড়িয়ে এলোমেলো ভেজা চুলগুলো খুলে বসে থাকবে। উজ্জ্বল রোদে ঝলকানিতে তার চোখে মুখে পড়বে। সেই অপরূপ মাথা ধরানো দৃশ্য আমি নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখব। তোর তো আমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তবু এমন শত্রুর মতো আচরণ কেন করছিস বলতো? আপনি যেমন আমাকে যন্ত্রণা দিতে পারেন, তেমন আমিও নিষ্ঠুর হতে পারি। এতটা নিষ্ঠুর হোস না যেন তোকেই পরবর্তীতে যন্ত্রণায় ছটফট করতে হয়। আমি উঠছি, মন চাইলে রুমে আসিস, না চাইলে এখানেই থাকিস। জোরে জোরে পা ফেলে রুমে চলে গেল শেহনাজ। ব্যালকনির কাছের দরজাটা জোরে আটকানোর ফলে শব্দে বুক কেঁপে উঠল লাজুকের। এতক্ষণের কথোপকথনগুলো মস্তিষ্কে পুনরাবৃত্ত করে স্তম্ভ হয়ে দোলনায় বসে রইল। সাজিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিল রুহিক। ক্ষণিক সময়ের জন্য হৃদয় ব্যাকুল হলেও নিজেকে পুনরায় কঠোর করার চেষ্টায় রত। ওর এমন কাণ্ডে অবাক হলো সাজিয়া। ওড়না দিয়ে চোখ মুখ মুছে বলল, আমার আর কখনো এমন ভুল হবে না। প্লিজ তুমি আমাকে এত যন্ত্রণা দিও না। আমি আর নিতে পারছি না। এই অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য আমাদের এত সুন্দর সম্পর্কটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। দরকার হলে তুমি আমাকে তালাক দাও, তবুও এভাবে অবহেলা করো না। কি বললি তুই? এই, তুই কি বললি মাত্র? তালাক তালাক চাইছিস আমার কাছ থেকে? মুক্তি চাই তোর? সাজিয়া বুঝতে পারছে না ওর কোন কথাটা বলা উচিত বা উচিত না। রুহিকের মেজাজ আবারও বিগড়ে গেছে। সাজিয়ার চোখে চোখ রেখে কঠোরভাবে প্রশ্ন করেছে সে। এই কঠোরতা সম্পূর্ণভাবে মুষড়ে ফেলেছে সাজিয়াকে, নেতিয়ে গেছে ও, তবে এলোমেলো ভাবে নয়। রুহিকের শরীরের উপর নিজেকে এলিয়ে দিল সংকোচহীনভাবে। মুখে কিছু বলার শক্তি বা আগ্রহ কোনোটাই হলো না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রুহিকের পাতলা হাতাকাটা সাদা গেঞ্জিকে আঁকড়ে ধরল। রুহিকের হাত দুপাশে ছড়ানো খাপছাড়া ভঙ্গিতে রুমের নীল বাতির দিকে ঠোঁট কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজিয়ার কান্নার ধ্বনি বদ্ধ রুমে চারিপাশে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই করুণ আওয়াজ রুহিকের বুকে বিচ্ছে ছুরির ফলার ন্যায়। স্পষ্ট কথা বলবি। তুই কি চাস সাজ? মুক্তি চাইলে অবশ্যই তোকে মুক্তি দিয়ে দেব। আমার কোনো বাধ্য ব্যক্তা অধিকার ক্ষমতা নেই তোকে আটকে রাখার। তুই যা চাইবি তাই হবে। আমি যা চাইবো সত্যিই দেবে তো? অবশ্যই দেব। রুহিকের আরও কাজ ঘেঁষে বসলো সাজিয়া। ও শক্তপোক্ত ও বুকে নিজেকে লেপটে নিল। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছল না, বরং ইচ্ছাকৃতভাবে গড়িয়ে পড়তে দিল। চোখ বন্ধ করে বলল, তোমার পূর্ণ আগ্রহ চাই আমার প্রতি, অবহেলা নয়। তোমার ভালোবাসা চাই আমার প্রতি, নিষ্ঠুরতা নয়। তোমার আদর চাই আমার, কঠোরতা নয়। পিটপিটে কম্পমান চোখ খুলল সাজিয়া। রুহিকের চোখের দিকে তাকালো না, লজ্জায় মাথা নুইয়ে রাখলো। এতগুলো কথা অনায়াসে বলে দিল, ভাবতেই অবাক লাগছে ওর। আজ বুঝতে পারছে সম্পূর্ণভাবে এ দুর্বল আসক্ত হয়ে গেছে রুহিকের উপর। যে আসক্তির নেশা সহজে ছুটবে বলে মনে হয় না। সাজ, রুহিকের তীক্ষ্ণ কণ্ঠের ডাক ধীরে ধীরে মাথা তুলল সাজিয়া, তবুও চোখ নিচু করে রাখলো। এক দৃষ্টি নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছে ও। সাজিয়া থুতনি ধরে মুখ নিচের দিকে ফিরিয়ে নিল রুহিক। ওর গালে আঙ্গুল রাখলো, কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে বলল,
আমার হতে চাস? জবাব দে। চুপ করে আছিস কেন? হুম। কাপা কাপা কণ্ঠে বলল সাজিয়া। লজ্জায় গাল লাল হয়ে গেছে। এখনো ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না রুহিকের সামনে সে এসব বলছে, এভাবে তাকে নিজের করে নেওয়ার জন্য সায় দিচ্ছে। সাজিয়ার হাতে হাত রাখলো রুহিক, চোখে চোখ রাখলো, গমগমে কণ্ঠে বলল, তুই যে ভালোবাসা আদর চাইছিস সেটা যদি তোকে দিও, নিতে পারবি তো? সহ্য করতে পারবি? লজ্জা যেন সাজিয়াকে ঘিরে নিয়েছে। লজ্জায় জড়সড় হয়ে গেছে ও। রুহিকের চোখের দিকে তাকাতেই পারছে না। এখন মনে মনে আফসোস করছে কেন যে এ ধরনের কথা রুহিককে বলল। তবু মুখ ফসকে একবার যখন এমন কথা বেরিয়ে গেছে, এখন আর ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। রুহিকের হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিল সাজিয়া। হার্টবিট অনবরত বেড়েই চলেছে সাজিয়ার। এই নিস্তব্ধ রাত্রি প্রহরে একটা আবদ্ধ রুমে দুজন মানবী সম্পর্কে তারা স্বামী স্ত্রী। রমণীর গাল লজ্জায় লাল, নুইয়ে গেছে সে। অজানা কারণে নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। অনেক চেষ্টা করেও নয়। বারংবার অশান্ত অস্থির হয়ে উঠছে মন। অথচ এমন নয় সে, বিশেষ করে রুহিকের সামনে কখনোই নয়। একটা সময় ছিল যখন রুহিকের সামনে থাকতে কোনো দ্বিধা হতো না তার, স্বাভাবিকই থাকতো। বর্তমানে সে সামনে স্থিরভাবে বসা নিশ্চুপ পুরুষের কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। সন্দেহ হচ্ছে তার, আদৌ কি করতে চলেছে তীক্ষ্ণ চাহনির পুরুষ। আবছা অন্ধকারে নীল আলোর মাঝে এতটুকু বুঝতে পারছে, বেশ তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে আছে। এ দৃষ্টির ভাষা গভীর। সাজিয়াকে আরো কিছুটা কাছে টেনে নিল রুহিক, নেশালো কণ্ঠে বলল, আজ নয় বউ, এখনো ছোট তুই। ভালো হয়তো তোকে বেশিই ফেলেছি, তবে আমার আদর সহ্য করার ক্ষমতা এখনো হয়নি তোর। যেদিন এই ক্ষমতা জন্মাবে সেদিন আদর করবো তোকে। আপাতত বুকে আয়। আজ গোটা একটা দিন কেটে গেছে। লাজুকের সাথে কোনো প্রকার কথা বলে না শেহনাজ। সেদিন রাতটা ব্যালকনির দোলনায় বসেই কাটিয়ে দিয়েছিল লাজুক। এজন্য বোধহয় আরো বেশি ক্ষিপ্ত হয়েছে শেহনাজ। আর মাত্র একদিন বাদে দেওয়ানবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা লাজুকের। তবে তার মনের মধ্যে অনুভূতিরা দ্বিধাদ্বন্দ্ব করে চলেছে। আসলেই বোধহয় ঠিকই বলেছিল শেহনাজ। ওকে যন্ত্রণা দিতে গিয়ে এখন নিজে এই অসহ্য যন্ত্রণায় ভুগছে লাজুক। কি করা উচিত ও বুঝে উঠতে পারছে না। সকল মানবিমান ভুলে যাওয়া উচিত নাকি নিজ সিদ্ধান্তে অটল থাকা উচিত। মানহার রুমে অনেকক্ষণ যাবৎ অবস্থান করছে লাজুক। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে। সাজিয়া ছাদে গিয়েছে জামা কাপড় নামিয়ে আনতে, এখনো ফেরেনি। লাজুকের মনে হয় ইদানিং বড্ড অদ্ভুত আচরণ করছে সাজিয়া। আনমনে হাসে। রুহিকের কথা কেউ খুনাক্ষরে তুললেই ওর মুখ লজ্জায় লাল হয়ে যায়। এর ব্যাখ্যা অবশ্য বিশেষ কিছু নয়, মানহা অনবরত বকবক করেই চলেছে। এরই মধ্যে রুমে প্রবেশ করলো সাজিয়া। লাজুককে চুপচাপ দেখে ওর পাশে গিয়ে বসে পড়ল। কোলের উপর বালিশ টেনে নিয়ে তাতে ভর দিল। চটপটে গলায় মানহার উদ্দেশ্যে বলল, মানা, আমি এই ভিঙ্গরাজ চন্দ্রমল্লিকা আর কাঠগোলাপ ফুলগুলো এনেছি, একটু মালা গাঁথতে সাহায্য করতো। ফুলের মালা গাঁথতে ব্যস্ত হয়ে পড়ল সাজিয়া আর মানহা। এদিকে লাজুক কিছুতেই মন বসাতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে ওর। সাজিয়াদের বলে নিচতলায় চলে আসলো। সোজা রান্নাঘরে গিয়ে আশফি বেগমের সামনে দাঁড়ালো, মিনমিনে গলায় বলল, চাচি আম্মা, তোমার ফোনটা একটু দেবে, আবার সাথে কথা বলবো। বসা থেকে মুখ তুলে তাকালেন আশফি বেগম। অবশ্যই দেব মা, কিন্তু আমাকে তো এখন চাচি আম্মা বলা যাবে না, মা বলবি কেমন? আচ্ছা। টেবিলের উপরে দেখ, মোবাইল রাখা আছে। কল লিস্টে খুঁজে খুঁজে লুৎফরের নম্বর বের করে কল করলো লাজুক। দু একবার রিং বেজে কল রিসিভ হলো। কেমন আছো আব্বা? আম্মা কেমন আছে? আমরা তো ভালো আছি মা, কিন্তু তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে কিছু হয়েছে তোমার। কি হয়েছে নির্দ্বিধায় বলো আমাকে। আব্বা, আমি তোমাকে বলেছিলাম 2 বছর নিজের বাড়িতে থাকবো, তারপর দেওয়ান বাড়িতে সবসময়ের জন্য চলে আসবো। হ্যাঁ বলেছিলে, তোমার কথাতেই তো আমি এই সিদ্ধান্ত জানিয়েছি সংসারকে। কিন্তু আমি এখন এই সিদ্ধান্ত পরিবর্তন করতে চাচ্ছি, মানে দেওয়ান বাড়িতেই থাকতে চাই আমি। তুমি নিজে যখন সিদ্ধান্ত পরিবর্তন করেছো, আমার এখানে কিচ্ছু বলার নেই। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আম্মা। তুমি শুধু এই কথাটা একটু সবাইকে জানিয়ে দিও আব্বা, আমার নিজ মুখে বলতে সংকোচ হয়। আচ্ছা আমি জানাবো, তুমি চিন্তা করো না, ভালোভাবে থেকো, আবার পরে কথা হবে। কল কেটে দিল লুৎফর। কথা শেষ করে সোজা শেহনাজের রুমে চলে আসলো লাজুক। আজ এক রাত একদিন পরেও রুমে প্রবেশ হয়েছে। রুমে নেই শেহনাজ, তাই নিজের মতো করে পুরো রুম জুড়ে বিচরণ করতে লাগলো লাজুক। কিছুক্ষণ পরপর নিজ মনে কিছু একটা ভেবে লজ্জায় গাল রাঙাচ্ছে সাজিয়া। মুখে কিঞ্চিত মুচকি হাসি। ওর এমন হাবভাব অনেকক্ষণ যাবৎ অবাক চাহনিতে দেখছে মানহা। এবার আর নিজেকে চুপ রাখতে পারল না ও। সাজিয়ার দিকে প্রশ্ন ছুড়ল, কি রে, তোর কাহিনী কি বলতো?
এমন ব্লাশিং করছিস কেন? আর আজ এতগুলো ফুল দিয়ে মালা গেঁথে কি করবি? বললি না তো? কাজ আছে, তোকে বলা যাবে না, সব কথা সবাইকে বলা যায় না। বাচ্চা আছিস, বাচ্চাদের মতো থাক। আমি বাচ্চা? তাহলে তুই কি দামড়ি? আমি মহিলা, বিবাহিত মহিলা, কয়েকদিন পর 3-4টা বাচ্চা কাচ্চার মা হব। তুই হবি ফুপিমণি, ওদেরকে ডান কোলে বাম কোলে নিয়ে ঘুরে বেড়াবি, বাচ্চাদের সাথে খেলা করবি, এজন্য তুই বাচ্চা। মালা গাঁথতে গাঁথতে কথাগুলো বলল সাজিয়া। মানহা আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছেছে। এতগুলো মুখ কাটা কথা কি অনায়াসে বলে দিল সাজিয়া? যে মেয়ে ছোট বাচ্চাদের চুমু দেওয়ার কথা বললেও বলতো, এসব বলিস না, বাজে শোনা যায়। সে এখন এসব বলছে? সাজিয়ার গা ঘেঁষে বসলো মানহা। গলার স্বর নিচু করে বলল, দুদিন ভাইয়ার সাথে থেকে পাগল ছাগল হয়ে গেলে নাকি? তা অবশ্য ভালো। রাত 11:30। রুহিকের রুমের দরজা আটকে দিয়েছে সাজিয়া। শাড়ি পরেছে ও, লাজুকের সাহায্যে নয়, নিজ চেষ্টায় মোটামুটি এলোমেলোভাবেই শাড়ি পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বিড়বিড় করছে। আজ তুমি কিভাবে আমাকে নিজের থেকে দূরে রাখতে পারো দেখবো। পারবে না, এই প্রথম তোমার জন্য এভাবে সেজেছি। মাথা যদি না ঘুরেছে, নিজের নাম পাল্টে ফেলবো। খোলা চুলগুলো এলোমেলো হাতে খোপা করে তাতে 3 ধরনের ফুলের দ্বারা তৈরি মালা গুজে নিল। হাতে পড়ল ভৃঙ্গরাজের গাজরা, কাচের চুড়ি, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক লাগালো, চোখে ঘন কাজল। নিজেকে একবার দেখে নিল আয়নায়, অতঃপর দেওয়াল ঘড়িতে দৃষ্টি নিক্ষেপ করলো। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রুহিকের আসার সময় হয়ে গেছে। নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিয়েছে সাজিয়া। শেহনেওয়াজ ভাই, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, 2 দিনের জোটেও না। আপনি ঠিকই বলেছিলেন, আপনাকে যন্ত্রণা দিতে গিয়ে আমি নিজেই এখন যন্ত্রণায় ভুগছি। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতেই থাকবো, আপনার সঙ্গে থাকবো আমি। প্লিজ আমাকে নিজে থেকে দূরে সরিয়ে রাখবেন না। রুমে প্রবেশ করা মাত্রই আবছা আলোয় অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লাজুকের এমন আকুল কণ্ঠ কানে আসলো শেহনেওয়াজের। ওর কথার কোনো প্রত্যুত্তর না করে চুপচাপ পাশ কাটিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। লাজুক অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বিছানার কার্নিশ ঘেঁষে বসে পড়ল। শেহনেওয়াজের বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। ওয়াশরুম থেকে শেহনেওয়াজকে বের হতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো লাজুক। ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। এতটা অবহেলা! লাজুকের অসহায় কণ্ঠ। শেহনেওয়াজের চোখে চোখ রেখে কথাটা বলল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে লাজুকের দিকে তাকিয়ে থাকলো শেহনেওয়াজ। তারপর ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিল, নিজে পাশে বসলো। তোকে কিছু কথা বলি লাজ, চুপচাপ শুনবি, কথার মাঝে বাধা দিয়ে কথা বলবি না, মেজাজ বিগড়ে যায়। এই যে তুই বললি সিদ্ধান্ত বদলে নিয়েছিস, এটা শুধুমাত্র আবেগের বশে। এখনও তোর মাঝে শুধুমাত্র আবেগ কাজ করছে। পরবর্তীতে আবারও তুই সেই সিদ্ধান্ত পরিবর্তন করবি না, এর কোন নিশ্চয়তা আছে? তার থেকে বরং আমাদের দুজনের মাঝে যেমন দূরত্ব চলছে তেমনই চলুক। 2 বছরের জন্য তুই নিজের বাড়িতে থাক। এই দূরত্বে আমার তেমন কষ্ট হবে না, বিশ্বাস কর। এত সমবেদনা দয়া দেখাতে হবে না তোর। শেহনেওয়াজের প্রতিটা কথা যেন লাজুকের বুকে ধারালো ছুরির আঘাতের মতো বিচ্ছে। এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা চোখের জল এবার আর বাদ মানল না। ফুপিয়ে কাঁদতে লাগলো লাজুক। হাতের তালু দ্বারা মুখ চেপে ধরল। অনবরত গড়িয়ে পড়তে থাকা চোখের জল মোছার চেষ্টা করে ব্যর্থ হলো। কিছুতে কান্না আটকে রাখতে পারছে না। অতর্কিতে শেহনেওয়াজের হাত শক্ত করে চেপে ধরল। আপনি রাগ করে এমন কথা বলছেন, তাই না? না হলে আপনি আমাকে এভাবে কষ্ট দিতেই পারেন না। আমি নিষ্ঠুর, ভীষণ নিষ্ঠুর লাজ, সহজে মেনে নেই। এতে তোরই মঙ্গল। কাল বাদে পরশু তুই নিজের বাড়িতে ফিরে যাবি। আমিও সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার জন্য 2 বছর আমি শহরে স্থায়ী হব। 2 বছর তোর এবং আমার সাক্ষাৎ একেবারেই বন্ধ থাকবে, শুধু দূরত্ব, আর কিছু নয়। শেহনেওয়াজের শেষের কথায় আটকে উঠল লাজুক। শেহনেওয়াজ ওর হাত ছাড়িয়ে উঠে দাঁড়াতে এক প্রকার জোর করে ওকে পুনরায় বসিয়ে দিল লাজুক। আচমকা কোনো কিছু বলা ব্যতীত শক্ত করে জড়িয়ে ধরল শেহনেওয়াজকে। যেদিন থেকে ভালোবাসা বুঝতে শিখেছি, শুধুমাত্র আপনাকে ভালোবেসে গিয়েছি আমি। আপনার প্রতি আসক্ত হয়েছি আমি। আপনি এভাবে আমাকে ছেড়ে দূরে চলে যাবেন না প্লিজ। মরে যাবো আমি। আমি মরে গেলে যদি আপনি খুশি হন, শান্তিতে থাকেন, তবে এই দূরত্বই সই। শেহনেওয়াজ চমকে উঠল। কান ঝাঁঝা করে উঠল লাজুকের এমন খাপছাড়া কথায়। এতক্ষণ ছড়িয়ে রাখা হাত দুটো
লাজুকের পিঠ আঁকড়ে ধরল। ওর কান্নারত মুখের দিকে একবার চক্ষু নিবেশ করে কাঁধে মুখ রাখলো। আর একবারও মরে যাওয়ার কথা বলবি না। তোকে আমি মেরেই ফেলবো, তারপর জেলে যাব। লোকে বলবে সদ্য বিয়ে করা বউকে খুন করে জেলে গেছে। আমি খুনি হিসেবে পরিচিত হব। আপনার হাতে মরতেও রাজি আছি আমি, তবু আমাকে অবহেলা করবেন না। তোকে বোঝাতে চেয়েছিলাম, তোর অবহেলায় আমারও ভীষণ কষ্ট হয়, কেমন যন্ত্রণা হয় বুঝতে পেরেছিস তো। তোকে হার্ট করার জন্য সরি রে। এবার শেহনাজের বুক থেকে মাথা উঠালো লাজুক। তাহলে বলুন, আমাকে ছেড়ে কোথাও যাবেন না, আমাকে অবহেলা করবেন না, ভালোবাসবেন। আচ্ছা, ভালোবাসবো তোকে। শেহনাজ ভাই শুনেন। এই কি বললি তুই? শেহনাজ ভাই। নাউজুবিল্লাহ, তবা পর। বিয়ে করা স্বামীকে কেউ ভাই বলে ডাকে? তাহলে তো আমাদের ছেলেমেয়েরা আমাকে মামা ডাকতে শুরু করবে। বল তবা। রুমের আধা খোলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা মাত্রই চরম আশ্চর্য হলো রুহিক। তার সামনে শাড়ি পরিহিত দাঁড়িয়ে আছে সাজিয়া, ম্যাজেন্টা রঙের জর্জেট শাড়ি, ফলে ওর পেট সম্পূর্ণ দৃশ্যমান। ওর দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত করলো রুহিক, পর মুহূর্তে মুখ ঘুরিয়ে নিল। উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, এসব তুই কি পরে আছিস সাজিয়া? সাইপাস, তোকে না বলেছি আমার সামনে কখনো এসব পরে আসবি না? তবুও তুই। রুহিকের কথা শুনে ওর সামনে এসে দাঁড়ালো সাজিয়া। ওর হাতটা তুলে শাড়ি ভেদ করে নিজের পেটে রাখলো। রুহিকের শক্তপোক্ত বুকে অপর হাত রেখে বলল, এখন আমি তোমার বিয়ে করা বউ, কোনো পরনারী নই। তাই আমি শাড়ি পরে অথবা যেভাবেই থাকি না কেন, তোমার আমাকে দেখতেই হবে। এই সাজগোজ, শাড়ি, কাঁচের চুড়ি, ফুলের খোঁপা, আমি সব শুধুমাত্র তোমার জন্য। আজ অন্তত ফিরিয়ে দেবে না আমাকে? আজ পূর্ণিমা তিথির রাত্রিপ্রহর। নিকষ কালো আকাশে উঠেছে গোলাকার জলজলে চাঁদ। আকাশ তারায় তারায় ভরে আছে, ঐশ্বরিক উজ্জ্বলতায় ছেয়ে গেছে চারিদিক। এরকম একটা দিনে আজ থেকে প্রায় 6 বছর আগে এক হয়েছিল সাজিয়া ও রুহিক। সেদিন সাজিয়ার আকুল অনুরোধ, ওর প্রতি পূর্ণ আকর্ষণে ওকে ফিরিয়ে দিতে পারেনি রুহিক। সম্পূর্ণ নিজের করে নিয়েছিল সাজিয়াকে। এই মিলনটাই বোধহয় ওদেরকে আজীবনের জন্য এক করেছে, ওদের ভালোবাসাকে পরিপূর্ণ করে তুলেছে। শেহনাজ এবং লাজুক দুজনেই সকল মান অভিমান ভুলে এক হয়েছে। তবে এই মান অভিমানের সমাপ্তি ঘটেনি। ছোটখাটো ঝগড়াঝাটি ওদের মাঝে সর্বদা চলমান। এই যেমন আজ একটা সামান্য বিষয় নিয়ে ঝামেলা হওয়ার একমাত্র মেয়ে শেহরিনাকে নিয়ে মানহার রুমে বদলি হয়েছে লাজুক। লাজু, তুই কাজটা একদমই ঠিক করিসনি। সামান্য একটা বিষয়কে এত বড় করছিস। 4 বছরের মেয়ে শেহরিনাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র বিছানায় শোয়ার আয়োজন করছিল লাজুক। হঠাৎ মানহার এমন তীক্ষ্ণ কণ্ঠে পেছনে ফিরল, কোমরে হাত গুজে বলল, দালালি করতে এসেছিস? আমি জানি তোকে উনি পাঠিয়েছেন, এসব কথা কানে পড়িয়েছে তাই না? যত নাটক সিনেমায় করুক না কেন, আজ রাতে আমি আর ওই ঘরে যাব না, মানে যাব না। শুধুমাত্র চক্ষু লজ্জার খাতিরে বাপের বাড়িতে যাই না, না হলে এতক্ষণে আমাকে এইখানে উপস্থিত পাওয়ার আশা তো দুর্হাসা হতো। কাটকাট গলায় কথাগুলো বলল লাজুক। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লো মানহা। তুই অনেক পরিবর্তন হয়েছিস লাজু, বড় হয়ে গেছিস। এখন সব কথা কেমন বড়দের মতন করে বলিস। পরিস্থিতির চাপে পড়ে বড় হতে হয় মানহা। আজ উনি যা করেছেন সেটা সত্যিই খুব খারাপ। বাবার সাথে এভাবে কথা না বললেও পারতেন। আজকের ঘটনাটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তুই একবার অন্তত শেহনাজ ভাইয়ার সাথে কথা বলে দেখ, তারও তো কিছু বলার থাকতে পারে। হুটহাট কতগুলো কঠিন কথা শুনিয়ে দিয়ে চলে আসলি, ভাইয়াকে কিছু বলার সুযোগই দিলি না। মানহার কথায় কোনো জবাব দিল না লাজুক, চুপচাপ বিছানা গোছাতে ব্যস্ত হলো। ওর দিকে নীরব চাহনি ফেলে মানহা বলল, নীরবতা তার মানে সম্মতির লক্ষণ। আচ্ছা তুই যা, আমি শেহুর কাছে আছি। শেহরিনার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে মানহার রুম থেকে জোরে জোরে পা ফেলে বাইরে চলে গেল লাজুক। উদ্দেশ্য শেহনাজ এবং তার রুম। তুমি আমার কাছে আসবে না। সিগারেট খেয়ে এসেছো? ভাই বিশ্বাস কর, আমি সিগারেট ছুঁয়েও দেখিনি। তাহলে সিগারেটের বিশ্রী গন্ধ কেন আসছে তোমার শরীর থেকে? চাচাজান ব্যবসার কাজে এক জায়গায় পাঠিয়েছিল, সেখানে কালেক্টেড ছিল কয়েকজন। ওনারা স্নান করছিল, যেহেতু ওনাদের সাথেই ওঠা বসা করেছি, তাই হয়তো আমার শরীর থেকেও সিগারেটের গন্ধ আসছে। নাক সিটকালো সাজিয়া, চোখ মুখ কুচকে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে এসে বিছানায় সাজিয়ার পাশ ঘেঁষে বসলো রুহিক। বৌজান, সরো, দূরে সরো। এখন সিগারেটের গন্ধ যায়নি তোমার শরীর থেকে। দূর দিলি তো মুদের 12টা বাজিয়ে।
সরো তো তুমি। রোহিতকে ঠেলে সরিয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল সাজিয়া। চোখ বন্ধ করে নিল। হঠাৎই হাতে চাপ অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে দেখলো ওর উপরে ভর দিয়ে আছে রোহিত। চোখের চাহনি, এই চাহনি চিরপরিচিত। সাজিয়া ঠোঁট উল্টালো। ঘুমাও। পরে ঘুমোবো, এখন প্রেম করব। কার সাথে? কেন, আমার বউয়ের সাথে। তুই কি ভেবেছিলি? আমি তো ভেবেছিলাম তোমার সাথে। নির্বিঘ্নে কথাটা বলল সাজিয়া। ওর কথায় মুখ বাঁকালো রোহিত। আসলে তোদের মেয়ে মানুষের স্বভাবই খারাপ। স্বামীর সাথে 2 মিনিট ভালো করে কথা বলার মাঝখানে একটা ফালতু কথা বলেই দিলি। যেই বাঁচিস, কতগুলো বছর আগের কাহিনী এখনো টেনে আনিস। হিংসুটি মেয়ে মানুষ। তুমি আমাকে হিংসুটে বললে? তোমাকে তো আমি। সাজিয়া মারামারি শুরু করবে এমন মুহূর্তে এক লাফে বিছানা থেকে নেমে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল রোহিত। দাঁত বের করে হাসতে লাগলো। এতে যেন সাজিয়ার রাগের মাত্রা তিত্তির করে বৃদ্ধি পেল। দৌড়ে রোহিতকে ধরার চেষ্টা করলো। এরকম ইঁদুর বিড়ালের মতো দৌড়াদৌড়ির এক পর্যায়ে দুজনাই ক্লান্ত শরীরে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল। সাজিয়ার মাথা বুকের সাথে শক্ত করে চেপে ধরল রোহিত। হিমেল শীতল কণ্ঠে বলল, এরকম খুমসুটি ফাজলামো মান অভিমানের মধ্যে দিয়েই 6টা বছর পার হয়ে গেছে সাজ। আমার পড়াশুনো কমপ্লিট হয়েছে। বাবা, চাচা, ভাইদের সাথে ব্যবসায় যুক্ত হয়েছি। তোরও পড়াশোনায় হসানোর রূপ পর্যায়ে এবার ফ্যামিলি প্ল্যান করা যায়। তুই কি বলিস? হ্যাঁ, করা যায়, যদি না তোমার শরীর থেকে সিগারেটের গন্ধ আসে। মেজাজ খারাপ করিস না তো। শোন, বেবি নিয়েও শিওর একটা খেলার সাথে দরকার। মিন ভাই বোন। তো তো কি, কাজে আয়। সরো, আমার শরম লাগে। উল্টো দিকে মুখ ঘুরিয়ে মুচকি হেসে কথাটা বলল সাজিয়া। তবে রোহিত ওকে ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। তোর মাঝে প্রেম, তৃপ্তির আনন্দ, তোর মাঝেই বিলীন আমার মতো ছন্ন ছাড়া পুরুষ। খুব ভালোবাসি আমার বউজান। তোমাকেও খুব ভালোবাসি। তোর সাহস কত? এই রুম ছেড়ে তুই অন্য রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছিস? শেহনাজের কঠিন মুখ করে বলা কথায় লাজুকের স্বাভাবিক প্রতিক্রিয়ার পরিবর্তন ঘটল। ভেবেছিলাম সমঝোতা করে নেব, আপনার এসব কথা শুনে সেই ইচ্ছেটাই মরে গেল আমার। কথাটা বলেই দরজার উদ্দেশ্যে হাঁটা দিল লাজুক। অতর্কিতে হাতে টান পড়ল। স্থির হয়ে দাঁড়িয়ে গেল লাজুক। হাত ছাড়ুন শেহনাজ। ছাড়বো না। আপাতত এই রুমের বাইরে এক পাও রাখতে পারবি না। লাজুককে টেনে বিছানায় বসিয়ে দিল শেহনাজ। নিজে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। ওর চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, তখন তো কতগুলো কঠিন কথা শুনে চলে গেলি। এর কারণটা স্পষ্ট করিসনি। কি সমস্যা বলতো? আমার একটা মাত্র বউ আমাকে এভাবে এড়িয়ে চলবে? ব্যাপারটা মেনে নাও ভীষণ কষ্টকর। প্লিজ বল রাজ, চুপ করে থাকিস না। আপনি বাবার সাথে আজ তর্ক করেছেন কেন? আপনার আজকের ওই কাণ্ডটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। আমি কারণ ছাড়া তর্ক করিনি রাজ। তুই সম্পূর্ণ বিষয়টা জানিস। বাবা সবসময় চেয়েছেন তার উত্তর অধিকার হিসেবে আমি ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচন করি। হ্যাঁ, এটা ঠিক। বাবা রাজনৈতিক কাজে অনেক হেল্প করেছে আমি। শহরে গিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে ওঠা বসা করতে হয়েছে। তার মানে এই নয় যে রাজনৈতিক মানুষ অথবা রাজনীতিকে আমি ভালোবাসি। আমার কখনোই রাজনীতি ভালো লাগতো না। শুধুমাত্র বাবার জন্যই তার স্বার্থে যতটুকু সম্ভব তাকে সাহায্য করেছি। বর্তমানে তিনি চাইছেন এবারের নির্বাচনে তার বদলে আমি অংশগ্রহণ করি। অথচ এই বিষয়ে আমার কোনো আগ্রহ বা ইচ্ছে নেই। এইসব নিয়ে বাবার সাথে বিকেলে সামান্য কথা কাটাকাটি হয়েছে, যেটাকে তুই বাড়াবাড়ি মনে করছিস। আমার কাছে বিষয়টা বাড়াবাড়ি যতই হোক, আপনার বাবা তো, তার সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। বাবার আপনার মধ্যে কত সুন্দর একটা বন্ডিং, সচরাচর বাবা ছেলের মধ্যে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোথাও দেখা যায় না। তাই বলছি যে নিজের বাবাকে কষ্ট দেবেন না। আপনি আগামীকাল সকাল হওয়া মাত্রই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। লাজুকের কথা শুনে কিছুক্ষণ নিশ্চুপ রইল শেহনাজ। অতঃপর জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা, আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। ওকে? দু হাত দ্বারা শেহনাজের গলা শক্ত করে জড়িয়ে ধরল লাজুক। ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, জানেন, কিছু কিছু সম্পর্কের সমীকরণ এমন হয় যেগুলো শত বাধা ঘাত প্রতিঘাত সত্ত্বেও আলগা হয়ে যায় না। এগুলো রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক হিসেবে স্বীকৃতি লাভ করে। এই যেমন দেখুন, ফুপির কখনো সন্তান হবে না এ কথা জানা সত্ত্বেও ফুপা মশাই তাকে কিন্তু ছেড়ে যায়নি, বরং আরো যত্নে আগলে রেখেছেন যাতে ফুপি নিজেকে অসহায় নিরুপায় না মনে করে। রোহিত সাজিয়ার অনাকাঙ্ক্ষিত সম্পর্ক হলেও সেটা এখন স্থায়ী সম্পর্কে পরিপূর্ণতা পেয়েছে। আপনার বাবা মা চাচা চাচি
আমার আব্বা আম্মা সবাই সুখে আছে। কেন? কারণ তাদের মধ্যে রক্তের সম্পর্ক তো নেই, কিন্তু তাহলে তারা কিভাবে একে অপরের আপন করে নিয়ে সুখে শান্তিতে আছে? কারণ তাদের মধ্যে আত্মার সম্পর্ক আছে, যা সহজে ভেস্তে যাওয়ার মতো সম্পর্ক নয়। সবশেষে আপনার আমার সম্পর্ক। আপনার আমার কি? আমরা মানে আমরাই একে অন্যের পরিপূরক। সে নেওয়াজ ব্যতীত লাজুক অসম্পূর্ণ। তাই না চাইতে সব পেয়েছি আপনার নিকট থেকে। পড়াশোনা থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনার সব ধরনের সাপোর্ট পেয়েছি আমি। আমার বাচ্চার যোগ্য বাবা পেয়েছি আমি। আর কি চাই বলুন তো? লাজুকের চোখের কোণ থেকে কয়েক ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ল। তবে এটা দুঃখ কষ্টের নয়, বরং সুখের আনন্দের, অনেক কিছু প্রাপ্তির আনন্দ অশ্রু। লাজুকের মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হাসল লাজুক। মনে মনে ভাবল, যাক, তার চেষ্টা তাহলে বিফলে যায়নি। 6টা বছরে অনেক কিছু বুঝতে শিখে গেছে লাজুক, যেটা দেওয়ানবাড়ির বউ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিছানায় লাজুকের পাশে বিনা দূরত্বে বসল শেহনাওয়াজ। ওর পিঠে হাত রাখতেই উঠতে উদ্যত হলো লাজুক। হাতে হ্যাচকা টানে পুনরায় বসিয়ে দিল শেহনাওয়াজ। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? মানহার রুমে, সেওর কাছে যাব। ঘুমাচ্ছেও, আমাকে কাছে না পেলে কান্নাকাটি করবে। এখন যাও, দরকার নেই। মানা আছে না সে ওর কাছে, সমস্যা হবে না, ও ওকে সামলে নিতে পারবে। পেছন থেকে লাজুকের কোমর জড়িয়ে ধরল শেহনাওয়াজ। ওর কানে ঠোঁট ছুঁয়ে বলল, খেয়েছিস রাতে? শেহনাওয়াজের প্রশ্নে নিশ্চুপ লাজুক। এই নিশ্চুপতাকে না সূচক হিসেবে ধরে নিল শেহনাওয়াজ। আমার উপর রাগ করে তুই এখনো না খেয়ে আছিস? আমার সঙ্গে নিচে চল, খাবার খেয়ে নিবি। শীতের সকাল, ভোর 6টায় ড্রয়িং রুমে উপস্থিত দেওয়ানবাড়ির সব সদস্য, এমনকি লুৎফর এবং তহুরাও এসেছে। আজ এই বাড়ির সবাই পিঠা উৎসবের আমেজে মেতেছে। শমশের ও রেজাউলের সাথে সোফায় বসে খোশ গল্পে মগ্ন লুৎফর। তহুরা রান্নাঘরে গিয়েছেন আসফি ও রোকেয়াকে সাহায্য করতে। সরি বাবা, কালকে তোমার সঙ্গে বাজে বিহেভ করা আমার একদম উচিত হয়নি। তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। শমশেরের পাশে বসে তার হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে কথাটা বলল শেহনাওয়াজ। ওর কথায় অট্টহাসি দিল শমশের। গলার স্বর বাড়িয়ে বললেন, সামান্য বিষয়ে আবার সরি বলতে হয়? আমাদের বাবা ছেলের সম্পর্কটাই তো অন্যরকম, এই অভিমানটাই মিল। তুমি শুধু গতকাল তোমার সিদ্ধান্তটা জানিয়েছো, আমিও ভেবেছি, বুঝলে? জোর করে কারো ওপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। তুমি যা করতে চাও করো, তোমার বাবা সব সময় তোমার পাশে আছে। শমশেরকে জড়িয়ে ধরল শেহনাওয়াজ। ঠোঁটে ওর চওড়া হাসি। ওদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা লাজুকের দিকে তাকালো। সবেমাত্র নিচতলায় এসেছে রুহিক। সোজা বাবা চাচাদের পাশে গিয়ে বসে পড়ল। সামনে থাকা সদ্য প্রকাশিত পত্রিকা তুলে পড়তে শুরু করলো। হঠাৎ ওর কোলে এসে উঠল শেহরিনা। গলা জড়িয়ে ধরল রুহিকে, জোরে জোরে নিঃশ্বাস ফেলল। চটপটে কণ্ঠে বলল, ও রুমে আছে, আসছে নিচে, তুমি বসো এখানে। নিচতলায় এসে লাজুক ও মানহার পাশে বুকে হাত গুজে দাঁড়িয়েছে সাজিয়া। আজকের দিনটা, এই সোনালি সকালটা আমাদের প্রতিটি দিনের মতোই, প্রতিটি দিন শেষে সকল মান অভিমান ভুলে ভালোবাসায় পরিপূর্ণ হয় আমাদের আপন কাছের মানুষগুলো। সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা, এর ওপরে আর কিছু হয় না। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাদের সম্পর্কটা এমনই। কেউ কাউকে ছেড়ে দূরে, বহু দূরে যাওয়ার ব্যাপার কল্পনাও করতে পারি না। এর জন্যই আমাদের পরিবারের সব বন্ধন এতটাই দ্রুত। সবার এমন আনন্দ দেখলে মনের মধ্যে শান্তি অনুভব হয় সাজিয়া। সোফায় সারিবদ্ধ হয়ে বসে গল্পরত শমশের, রেজাউল, লুৎফর ও শেহনাওয়াজ ও রুহিকের মাঝখানে গুটিসুটি মেরে বসে থাকা শেরিনাকে দেখিয়ে কথাগুলো বলল লাজুক। একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল ওরা তিনজন। তবে এতে কোনো দুঃখের ছোঁয়া নেই। এই দীর্ঘশ্বাসে রয়েছে অপার আনন্দ, উৎফুল্লতা। চল লাজুক, রান্নাঘরে যাই। মা চাচিদের কাজে হেল্প করতে হবে। তারাও নিশ্চয়ই কাজের ফাঁকে খোশ গল্পে মত্ত। এই আনন্দ কোলাহলময় বাড়িটা দেখতে বেশ ভালো লাগে। সবসময়ই এমন থাকুক। হ্যাঁ, সবার ভালোবাসা বন্ধনে পরিপূর্ণ হোক, সব কিছু, সকল সম্পর্ক।